এক দম্পতি তাদের ১৩ বছরের শিশু সন্তানকে নিয়ে পাড়ি দিয়েছিলেন ১৪০০ কিলোমিটার রাস্তা। ইস্ট দিল্লির একটি ফ্ল্যাটে তাদেরকে হাসি মুখে দরজা খুলে দিয়েছিলেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপিকা। তারা সেই ফ্ল্যাটে ঢোকার পর তাদের তৃষ্ণা নিবারণের জন্য নিজের হাতে গ্লাসে করে তাদের জল এনে দিয়েছিলেন। আর তারপর সেই দম্পতি নিজেদের শিশু পুত্রের সামনে সেই মহিলাকে নৃশংসভাবে খুন করেন। নমস্কার, আমি অর্ণব। আপনারা দেখছেন অপরাধ সূত্র। এখানে আমরা গল্প শোনাই না কোনো বইয়ের পাতা থেকে নয়, বরঞ্চ সরাসরি পুলিশের খাতা থেকে। কেন একটা খুন করার জন্য কলকাতা থেকে দিল্লি আসতে হয়েছিল এক দম্পতিকে? কেন তারা নিজেদের ১৩ বছরের শিশু সন্তানকে সেই খুনের সাক্ষী বানিয়েছিল বলুন তো? সব প্রশ্নের উত্তর পাবেন যদি এই ঘটনাটা একদম শেষ অবধি শোনেন। আমরা শুরু করি ভিকটিমের পরিচয় দিয়ে। দিল্লি ইউনিভার্সিটির আন্ডারে শিবাজি কলেজের ইংলিশের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ৪৯ বছরের দেবস্মিতা বালের বিয়ে হয় ২০১৭ সাল নাগাদ। কিন্তু দাম্পত্য জীবনের সমীকরণ তো সবার জন্য সহজ হয় না। দেবস্মিতা এবং তার স্বামীর মধ্যে ঝামেলা শুরু হয় ওই ২০২২ সাল থেকে। তারা দুজনে সেপারেশনে থাকতে শুরু করেন। তাদের ডিভোর্স কেসটা কোর্টে চলছিল। সেটেলমেন্ট না হয় বেশ বড় লম্বা একটা প্রসেস তখনও কোর্টে চলছিল। দেবস্মিতার স্বামী বেঙ্গালুরুতে থাকতেন নিজের অফিসের কারণে, এবং দেবস্মিতা থাকতেন দিল্লিতে নিজের কলেজের কাছে। ইস্ট দিল্লির বসুন্ধরা এনক্লেভের সত্যম অ্যাপার্টমেন্টে ছিল দেবস্মিতার ফ্ল্যাট। তিনি একাই থাকতেন। তার সঙ্গী বলতে ছিল তার কলেজের কাজ, প্রচুর বই, প্রচুর পড়াশোনা এবং তার একটা নিজস্ব জগৎ। কর্মসূত্রে দেবস্মিতা দিল্লিতে থাকলেও তার শিকড় কিন্তু ছিল আমাদের এই বাংলায়, বর্ধমানের বাদামতলা গ্রামে। সেখানে ছিল তার দাদুর বাড়ি। তার দাদু মারা যাওয়ার পর বিশাল পৈতৃক সম্পত্তি দেবস্মিতার হাতে চলে আসে, এবং বলে না অর্থম অনর্থম, এই বিশাল সম্পত্তি কারণ হয়ে দাঁড়ায় তার মৃত্যুর। দিনটা ছিল ৪ জুন ২০২৬, বৃহস্পতিবার। দেবস্মিতা সাধারণত উইকডেতে নিজের কাজেই, কলেজের কাজ নিয়েই ব্যস্ত থাকতেন। তবে তিনি তার দিদি দেবারতীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। সেদিনকে দেবারতী তাকে বারবার ফোন করেও ফোনটা সুইচ অফ পাচ্ছিলেন। তিনি ভেবেছিলেন হয়তো কলেজের কোনো মিটিং টিটিংয়ে আছে, খানিকক্ষণ পর ফোন সুইচ অন নিশ্চয়ই করবে। কিন্তু দুপুর পেরিয়ে যাওয়ার পরেও দেবারতী ফোন করে সেই সুইচ অফই পেতে থাকেন, এবং দেবস্মিতাও তার সাথে আলাদা করে অন্য কারোর ফোন থেকে কোনো যোগাযোগ করে না। তার সন্দেহ হয়। তিনি দেবস্মিতার ফ্ল্যাটে চলে যান। বেশ কয়েকবার বেল বাজালেন, দরজা ধাক্কা দিলেন, দেবস্মিতার নাম ধরেও ডাকলেন, কিন্তু ভিতর থেকে কেউ সাড়া দিল না। তখন দেবারতী প্রতিবেশীদের ডেকে জিজ্ঞাসা করে তারা দেবস্মিতাকে দেখেছে নাকি। তারা জানায় যে আজ সকাল থেকেই দেবস্মিতা ফ্ল্যাট থেকে একবারও বেরোয়নি। দেবারতীর খটকা লাগে যে তার বোন কর্মপ্রিয় মানুষ, তিনি উইকডেতে কলেজ কামাই করে ঘরে বসে আছেন, এটা তো প্রায় অসম্ভব। আর যদি সেরকম কোনো প্ল্যানও থাকতো তিনি নিশ্চয়ই দেবারতীকে বলতেন। তা তো তিনি বলেননি। দেবারতী ভাবেন নয় দেবস্মিতা ভেতরে অসুস্থ হয়ে পড়েছে, আর নয়তো তার ফ্ল্যাটে চুরি ডাকাতি হয়েছে। তিনি দরজা ভেঙে ফেলার প্ল্যান করেন। প্রতিবেশীদের সাহায্য নিয়ে তিনি ফ্ল্যাটের দরজা ভেঙে ফেলেন। লিভিং রুম পেরিয়ে বেডরুমে পা রাখতেই দেবারতীর পায়ের তলা থেকে মাটি সরে যায়। সেখানে তার বোনের নিথর দেহ পড়ে রয়েছে। তার মাথার পিছন দিকে একটা গুরুতর আঘাত, ঘর রক্তে ভেসে যাচ্ছে। এছাড়াও তার হাতের কবজির যে শিরাগুলো কেটে মানুষ মাঝে মাঝে ওই আত্মহত্যার চেষ্টা করে না, সেই শিরাগুলো নৃশংসভাবে কাটা। দুপুর ২:৩৫ নাগাদ দেবারতী নিউ অশোকনগর থানায় ফোন করে তার বোনের খুনের ঘটনা জানায়। ঘটনা জানার সঙ্গে সঙ্গে ডিসিপি নিউ অশোকনগর নিজের বিশাল পুলিশ ফোর্স, ফরেন্সিক টিম এবং ডগ স্কোয়াড নিয়ে ঘটনাস্থলে এসে পৌঁছন। সাধারণত ফ্ল্যাটে যদি চোর কিংবা ডাকাত ঢোকে তাহলে তারা গোটা ফ্ল্যাটটা লণ্ডভণ্ড করে দেয়। এক্ষেত্রে দেখা যায় ফ্ল্যাটটা বেশ গোছানো অবস্থাতেই রয়েছে। দেবারতীর সাহায্যে আলমারি খুলে পুলিশ দেখে যে সেখানে ক্যাশ, টাকা, গয়নাগাটি সমস্তই ঠিকঠাকভাবে রয়েছে। পুলিশ বুঝতে পারে যে এটা কোনো ডাকাতি বা চুরির উদ্দেশ্যে করা খুন নয়, এটা একটা টার্গেটেড কিলিং। কিলার দেবস্মিতাকে মারার জন্যই ফ্ল্যাটে এসে প্রবেশ করেছিল। কিন্তু কেন? কে করতে পারে এরকম কাজ? দেবস্মিতা তো ছিল নির্বিবাদী একজন ইংলিশ প্রফেসর।
পুলিশের প্রথম সন্দেহ যায় দেবস্মিতার স্বামীর দিকে, কারণ তার মোটিভ রয়েছে, তার সাথে কেস চলছে দেবস্মিতার। তার কল হিস্ট্রি এবং টাওয়ার লোকেশন পুলিশ ট্রেস করতে থাকে। কিন্তু আসল টুইস্টটা দেবস্মিতার স্বামীর মধ্যে ছিল না, আসল টুইস্টটা ছিল একটা সিসিটিভি ক্যামেরার মধ্যে। সেটা পুলিশ সিসিটিভি ফুটেজ দেখতে শুরু করার পর তাদের সামনে আসে। তদন্তের অংশ হিসেবে পুলিশ সত্যম অ্যাপার্টমেন্ট এবং তার আশপাশের সমস্ত সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করতে থাকে। ঘটনার দিন অর্থাৎ বুধবারের ফুটেজ পরীক্ষা করতে গিয়ে পুলিশ দেখে যে সত্যম অ্যাপার্টমেন্টের সামনে একটা অ্যাপ ক্যাব এসে দাঁড়ায়। সেখান থেকে নামে এক দম্পতি তাদের শিশু সন্তানকে সঙ্গে নিয়ে। সেই গাড়ি থেকে নামেন একজন ভদ্রলোক, একজন ভদ্রমহিলা এবং তাদের সঙ্গে একজন 12-13 বছরের বাচ্চা ছেলে। তাদের হাতে একটা ব্যাগ ছিল। এবার এটা তো অত্যন্ত নর্মাল একটা ঘটনা, কিন্তু অ্যাবনর্মাল কি ছিল জানেন? এই তিনজনেরই মুখে মাস্ক ছিল, তাদের মুখ দেখা যাচ্ছিল না এবং তারা লিফট ব্যবহার না করে সিঁড়ি দিয়ে 6 তলায় উঠেছেন। কারণটা পুলিশ স্পষ্ট বুঝতে পারে। যদি তারা লিফটে উঠতো তাহলে লিফটে তো ক্লোজ সার্কিট ক্যামেরা থাকে, সেখান থেকে তাদের মুখটা এবং তাদেরকে স্পষ্টভাবে দেখা যেত। সেটা এড়াবার জন্যই এই সিঁড়ি দিয়ে ওঠার ব্যবস্থা। কিন্তু সব থেকে বড় ক্লু পুলিশ পেল তাদের বেরিয়ে আসার সময়ের ফুটেজ দেখে। তারা ফ্ল্যাটে ঢুকলো, 30 মিনিট পর তারা বেরিয়ে এলো। কিন্তু অদ্ভুত ব্যাপার, তাদের তিনজনেরই পোশাক বদলে গেছে। তারা তিনজনের নিচে এলো, সেই রেন্টেড অ্যাপ ক্যাব তখনও সেখানেই দাঁড়িয়েছিল। তারা তাড়াহুড়ো করে যেন ক্যাবে উঠলো এবং সেখান থেকে চলে গেল। পুলিশ এই ক্যাবের নাম্বারটা ওই সিসিটিভি ফুটেজ থেকে পেয়েছিল। ক্যাব ড্রাইভারকে পুলিশ তুলে আনলো। তাকে জিজ্ঞাসাবাদ করার পরেই এই ঘটনার মোড় ঘুরে গেল দিল্লি থেকে 1400 কিলোমিটার দূরে আমাদের এই বাংলার বর্ধমানের একটা গ্রামে। ক্যাব ড্রাইভার পুলিশকে জানায় যে ওই ফ্যামিলি দিল্লিরই একটা গেস্ট হাউসে উঠেছিল, সেখান থেকেই তারা এই অ্যাপ ক্যাবটিকে বুক করে। তারা ক্যাব ড্রাইভারকে বলে যে আমাদের বসুন্ধরা এনক্লেভে সত্যম অ্যাপার্টমেন্টে একটা কাজ আছে, অল্পক্ষণেরই কাজ, তুমি ওখানেই দাঁড়িয়েও, আমরা আবার তোমার ক্যাবে করে ফিরে আসবো। কথা অনুযায়ী ক্যাব ড্রাইভার তাদেরকে আবার সেই গেস্ট হাউসেই ছেড়ে দিয়েছিল। পুলিশ সঙ্গে সঙ্গে সেই গেস্ট হাউসে যায়, কিন্তু ততক্ষণে পাখি নিজের কাজকর্ম সেরে বেপাত্তা হয়ে গেছে। পুলিশ এবার ওই গেস্ট হাউসের কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করে। বুকিংয়ের সময় এই ফ্যামিলি যে তথ্য দিয়েছিল সেখান থেকেই তাদের বর্ধমানের বাদামতলার ঠিকানাটা পুলিশ পায়। এরপর পুলিশ দেবস্মিতার দিদি দেবারতীকে জিজ্ঞাসা করে যে বর্ধমানের বাদামতলা গ্রামে দেবস্মিতার কোনো শত্রু ছিল কিনা। আর তখনই উঠে আসে আসল সত্যিটা। 2023 সাল থেকে বছর 42-এর রামপ্রসাদ দাস এবং বছর 36-এর বনশ্রী দাস তাদের শিশু সন্তানকে নিয়ে দেবস্মিতারই দাদুর বাড়িতে অর্থাৎ বাদামতলার বাড়িতে ভাড়া থাকতে শুরু করে। বাগান বাড়ি সমস্তটা মিলিয়ে দেবস্মিতার দাদুর সম্পত্তির পরিমাণ ছিল 1 কোটি টাকার বেশি বই কম নয়। রামপ্রসাদ ও বনশ্রী দীর্ঘদিন ওই বাড়িতে থাকতে থাকতে একটা কুৎসিত লোভে আক্রান্ত হয়। তারা ওই বাড়িটা, ওই অত সম্পত্তি কিভাবে নিজেদের নামে লিখিয়ে নেওয়া যায় এই প্ল্যানিং করতে শুরু করে। দেবস্মিতার দাদুর উত্তরসূরি বলতে দেবস্মিতাই ছিল। এবার দেবস্মিতা তো বর্ধমানে থাকে না, এমনকি স্টেটের মধ্যেই থাকে না, সে থাকে 1400 কিলোমিটার দূরে দিল্লিতে। সুতরাং তাদের সম্পত্তি পাওয়ার আশা আরও বেড়ে যায়। কিন্তু দেবস্মিতার দাদুর তো আর ওদের নামে সম্পত্তি লিখে দেওয়ার কোনো কথা ছিল না, কারণ তার রক্তের সম্পর্কের নাতনি তো রয়েছে, তিনি দেবস্মিতার নামে সম্পত্তি লিখে দেন। এই ফ্যামিলিটা দেবস্মিতাকে চাপ দিতে শুরু করে জলের দরে ওই সম্পত্তি তাদেরকে বিক্রি করে দেওয়ার জন্য। দেবস্মিতা স্পষ্ট তাদেরকে জানিয়ে দেয় যে এটা তার পৈতৃক স্মৃতি, এটা তিনি কখনোই বিক্রি করবেন না, তার তো অর্থের প্রয়োজন নেই, তিনি যথেষ্ট ভালো রোজগার করেন, যথেষ্ট ভালো আছেন। এই ফ্যামিলি কিন্তু দেবস্মিতার কথা শুনে পিছিয়ে যায় না, তারা ক্রমাগত চাপ বৃদ্ধি করতে থাকে দেবস্মিতার উপর। একসময় তাদের লোভ, খারাপ ব্যবহারে বিরক্ত হয়ে দেবস্মিতা তাদেরকে ওই বাড়ি ছেড়ে উঠে যেতে বলে। দেবস্মিতা কোর্ট থেকে নোটিশ পাঠায় ওই ভাড়াটিয়াদের উচ্ছেদ করার জন্য। রামপ্রসাদ আর বনশ্রীর মাথায় তখন আসে যে দেবস্মিতা বেঁচে থাকতে এই সম্পত্তি কখনোই তাদের হবে না, কিন্তু দেবস্মিতা যদি মরে যায় তাহলে তো হতে পারে। সুতরাং তারা প্ল্যান বানিয়ে ফেলে বাড়ির মালিক দেবস্মিতাকে খুন করার। তারা দিল্লির ট্রেনের টিকিট কেটে দিল্লি রওনা হয়। কোনো অস্ত্র কেনেনি, যদি কারো সন্দেহ হয়। সঙ্গে নিয়েছিল একমাত্র বাড়ির শিল নোড়াটা আর নতুন একটা রেজার। দিল্লিতে গিয়ে একটা গেস্ট হাউসে তারা ওঠে। নিজেদের আইডেন্টিটি গোপন করার জন্য তারা মাস্কড আধার ব্যবহার করে। ঘটনার দিন সকালে তারা রওনা হয় বসুন্ধরা এনক্লেভের সত্যম অ্যাপার্টমেন্টে।
তারা তাদের শিশুপুত্র ১৩ বছরের ছেলেকে সঙ্গে নিয়ে গিয়েছিল, যাতে প্রতিবেশীরা দেখলে ভাবে একটা কোনো সাধারণ পরিবার, তারা এখানেই কোনো ফ্যামিলির হয়তো আত্মীয় তারা বেড়াতে এসেছে। ঘটনার দিন সকালে সত্যম অ্যাপার্টমেন্টের ৬ তলায় দেবস্মিতার ফ্ল্যাটে কলিং বেল বেজে ওঠে। দেবস্মিতা দরজা খুলে দেখেন যে তাদের বর্ধমানের বাড়ির ভাড়াটিয়ারা পুরো পরিবারটা এসেছে। এবার দেবস্মিতার সাথে তাদের ঝামেলা চলছিল ঠিকই, কিন্তু দেবস্মিতা একজন উচ্চশিক্ষিতা মহিলা, তিনি যথেষ্ট ভদ্র সন্তান ছিলেন। সুতরাং তিনি হাজার ঝামেলার সত্ত্বেও এই পরিবারটিকে নিজের বাড়ির ভিতরে ঢুকতে দেন। সে বুঝতেও পারেনি যে এই পরিবারটা আসলে নরপিশাচ, সবার সাথে ভদ্রতা বোধহয় করতে নেই। পুলিশের রিপোর্টে এবং চার্জশিটে যে লাইনটা আমাদের সব থেকে বেশি নজর কেড়েছিল সেটা হচ্ছে, শি ওয়েলকাম দেম অ্যান্ড অফার্ড ওয়াটার। দেবস্মিতা তাদেরকে লিভিং রুমে বসতে দেয় এবং নিজের হাতে জল এনে তাদেরকে খেতে দেয়। কিন্তু জলের গ্লাস শেষ হতে না হতেই শুরু হলো আসল খেলা। রামপ্রসাদ দেবস্মিতাকে শেষ বাড়ির জন্য অনুরোধ করেন বাড়িটা তাদেরকে জলের দরে বেচে দেওয়ার জন্য। দেবস্মিতা একই কথা বলেন, একই উত্তর দেন যে এটা আমার পৈতৃক স্মৃতি, এটা আমি কোনোভাবেই বেচবো না। এটা শোনার পরই রামপ্রসাদ হিংস্র হয়ে ওঠেন। ব্যাগ থেকে সেই নোড়াটা বের করেন এবং আকস্মিকভাবে দেবস্মিতার মাথার পিছন দিকে একটা আঘাত করেন এবং সেই আঘাতে দেবস্মিতা নিচে পড়ে যায়। বনশ্রী এসে তার মুখটা চেপে ধরে যাতে সে কোনোভাবেই চিৎকার করতে না পারে, এবং রামপ্রসাদ তার মাথায় ওই নোড়াটা দিয়ে মারতেই থাকে যতক্ষণ না পর্যন্ত তার খুলিটা থেতলে গেছিল। তারপর 100% মৃত্যু নিশ্চিত করার জন্য ব্যাগ থেকে রেজারটা বার করে তার 2 হাতের শিরা কেটে দেয়। এরপর তাদের জামাকাপড়ে তো প্রচুর রক্ত লেগেছিল, তাই তারা ব্যাগে করে জামাকাপড় এনেই ছিল। জামাকাপড় পরিবর্তন করে ফ্ল্যাট থেকে বেরিয়ে আসে। গোটা ঘটনাটায় সময় লেগেছিল মাত্র 30 মিনিট। ফ্ল্যাটের দরজায় ইয়েল লক লাগানো ছিল, সুতরাং বাইরে থেকে সেটা একবার বন্ধ করে দিলে ভিতর থেকে ছাড়া সেটা আর খোলা যাবে না। সুতরাং বাইরে থেকে যে কেউ এসেছিল এটার আর কোনো প্রমাণ থাকবে না। তারা ভেবেই নিয়েছিল যে এত নিখুঁতভাবে প্ল্যান করে খুন করার পর পুলিশ আর তাদের টিকির সন্ধানও পাবে না। কিন্তু তারা ছোট করেছিল আমাদের ডিজিটাল ট্র্যাকিংকে। পুলিশ এই সিসিটিভি ফুটেজ দেখার পর সঙ্গে সঙ্গে এই কাপেলের ফোন লোকেশন ট্র্যাক করতে শুরু করে। ফোন লোকেশন এবং রোড সাইড ক্যামেরার ব্যাকওয়ার্ড ট্র্যাকিং এর মাধ্যমে পুলিশ বুঝতে পারে যে এই দম্পতি ঘটনা ঘটানোর পর সঙ্গে সঙ্গে বেরিয়ে এসে নয় বাই ট্রেন নয় বাই রোড বর্ধমানের দিকে রওনা হয়েছে। দিল্লি পুলিশের ইনভেস্টিগেটিং টিম একদম দেরি করে না, তাদের কয়েকজন অফিসার সঙ্গে সঙ্গে বর্ধমানের দিকে রওনা দেয়। বর্ধমান জেলা পুলিশের সহায়তায় দিল্লি পুলিশ সেই বাড়িটাকে ঘিরে ফেলে এবং 7ই জুন 2026 সেই বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় রামপ্রসাদ, বনশ্রী এবং তাদের 13 বছরের শিশু সন্তানটিকেও পুলিশ কাস্টাডিতে নেওয়া হয়। বর্ধমান আদালতে দিল্লি পুলিশ তাদের ট্রানজিট রিমান্ডের দাবি জানায়, যাতে তারা এই পরিবারটিকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে পারে। আবেদন মঞ্জুর হয়। দিল্লি পুলিশের জেরার সামনে এই পরিবার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে। তারা স্বীকার করে নেয় যে তারা ঠান্ডা মাথায় খুনের প্ল্যান করে 2 তারিখ দিল্লির উদ্দেশ্যে বেরোয়, 4 তারিখ দেবস্মিতাকে খুন করে এবং তারপর লজে ফিরে এসে চেক আউট করে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিল ট্রেনে করে। আমরা যখনই কোনো কেস আপনাদের সামনে তুলে ধরি তখনই আমরা চেষ্টা করি সেখান থেকে যেন আপনারা এবং আমরা উভয়ই কিছু শিখি। এখান থেকে আমরা কি শিখলাম বলুন তো? কোনো ভাড়াটিয়াকে বাড়ি ভাড়া দেওয়ার আগে ভালো করে তার ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন করবেন। শুধুমাত্র আধার কার্ড বা ভোটার কার্ড না, তার পূর্বে কোনো পুলিশ রেকর্ড আছে কিনা কিংবা তার পুরনো প্রতিবেশীদের থেকেও তার খোঁজ নেওয়া উচিত। এই যে দম্পতিটা নিজেদের লোভের কারণে, কোটি টাকার লোভের কারণে, দেবস্মিতা একজন ইংলিশের প্রফেসর, একজন শিক্ষিত লোক, সে হয়তো ভবিষ্যতে অনেক শিক্ষিত ছেলে মেয়েকে গড়ে তুলতে পারতো, অনেকের ভবিষ্যৎ তৈরি করতে পারতো, তাকে মার্ডার করে দিল। কি লাভ হলো তাদের? সম্পত্তি তো তারা পেলই না, উল্টে আমাদের সবথেকে খারাপ লাগছে যে তাদের 13 বছরের শিশু সন্তান, যার হয়তো একটা ভালো ভবিষ্যৎ হতে পারতো, সে চোখের সামনে একটা খুন হতে দেখলো। সে হয়তো পুলিশ কাস্টাডি থেকে বেরিয়ে যাবে, কোর্টে হয়তো তার সেই অর্থে সাজা হবে না, কিন্তু তার সত্ত্বেও এই ছেলেটার মনে কি এই ঘটনাটার এফেক্ট সারা জীবন থেকে যাবে না? আমরা এখন অবধি প্রায় 35-40টা কেস কভার করেছি এবং প্রত্যেকটা কেসেই
প্রত্যেকটা কেসে বলবো না, বেশ কিছু কেসে আমরা পুলিশের ইগনোরেন্স দেখেছি, কিন্তু আমরা সেটা তীব্র নিন্দা করেছি। কিন্তু এই কেসটার ক্ষেত্রে পুলিশের ভূমিকার প্রশংসা না করলে আমাদের পাপ হবে। তারা মাত্র কয়েক দিনের মধ্যে খুনিদের ধরেছিল, তারা এখন জেলে রয়েছে এবং চরম বিচারের অপেক্ষায় রয়েছে। আর আমরা সারা দেশ অপেক্ষায় রয়েছি যাতে এই কাপলের চূড়ান্ত সাজা হয়। আপনাদের কি মত? এদের কি সাজা হওয়া উচিত? যাবজ্জীবন নাকি সোজাসুজি ফাঁসি? আপনাদের মতামত আমাদেরকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমাদের প্রেজেন্টেশন, আমাদের রিসার্চ যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পারলে ভিডিওটা হাইপ করবেন। অনেক ধন্যবাদ। শুভরাত্রি।